This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকাল সংঘর্ষ, তারপর আজ সকাল থেকেই থমথমে রবীন্দ্রনগর। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান। গতকাল রবীন্দ্রনগর থানার সামনেই চলে তাণ্ডব। ঘটনার পর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত তাণ্ডবের ছাপ একেবারে স্পষ্ট রয়েছে এলাকায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে রয়েছেন সুপ্রিয়, অপরদিকে রয়েছেন সৌভিক। আমি প্রথমেই সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, গতকালকের সংঘর্ষের পর আজকে এলাকার ছবিটা ঠিক কেমন? আমি একটু আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো দেখানোর জন্য। আমরা একেবারে রবীন্দ্রনগর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এই থানার পাশ বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি গাড়ি যাচ্ছে, এটাই হচ্ছে আকড়া ফটক বাজার। এবং এখান থেকেই কিন্তু গতকাল অশান্তির সূত্রপাত, বা এই এলাকাতেই বেশ কিছু বহিরাগত, প্রায় 1 থেকে 1,500 বহিরাগত, তারা জমায়েত করে একের পর এক দোকানে ভাঙচুর চালায়, এমনকি বাড়িতে ভাঙচুর চালানো, লুটপাট চালানোর অভিযোগ। এমনকি সেই পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইট পাটকেল ছোড়া, বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হওয়া, এমনকি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর মতন ঘটনা ঘটে। এবং তারপর থেকেই আজ সকাল থেকে কিন্তু এই এলাকায় একদিকে যেমন 163 জারি করা হয়েছে, অর্থাৎ বেআইনিভাবে বা কোনোরকম কোনো জমায়েত যাতে না হয় সেদিকে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি কোনোরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, গতকাল এই যে অশান্তি বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে, সেই ঘটনাতে এখনও পর্যন্ত 40 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি আরও যাদের ইনভলভমেন্ট রয়েছে, আরও যারা উপস্থিত ছিল, একেবারে যারা সরাসরি সামনের সারিতে ছিল, তাদেরকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করার কাজ চলছে এবং তাদের খোঁজেও কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে আরও একবার বলবো যে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী কিন্তু এই রবীন্দ্রনগর থানা থেকে শুরু করে আশপাশের যে এলাকা সেখানে মোতায়েন করা হয়েছে, এমনকি র্যাব কমব্যাট ফোর্স ডিপ্লয় করা হয়েছে। তার পাশাপাশি এই কিছু সময় আগেই কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি, পুলিশ সুপার, তিনি নিজে রবীন্দ্রনগর থানায় এসে পৌঁছেছেন। অর্থাৎ এলাকার বর্তমান কি পরিস্থিতি রয়েছে, কোনো রকম উত্তেজনা রয়েছে কিনা, কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, সম্ভাবনা রয়েছে কিনা, সেগুলো তিনি কিন্তু নিজে সরেজমিনে খতিয়ে দেখছেন। তিনি এলাকায় টহল দিচ্ছেন এবং বারবার তিনি থানায় এসে থানার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন। তবে এই ঘটনার পেছনে কোনো উস্কানি ছিল কিনা, কোনো মদত ছিল কিনা, সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে নাদিয়াল থানাতে। কলকাতা পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, 4টে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত করছে, ধরপাকড় চলছে, আর তার মাঝেই কিন্তু এলাকা জুড়ে চলছে মাইকিং। একেবারে এলাকা জুড়ে এখনো পর্যন্ত মাইকিং চলছে এবং পুরো এলাকা এখনো থমথমে। তুমি থাকো আমাদের সঙ্গে সুপ্রিয়, সরাসরি চলে যাবো সৌভিকের কাছে। সৌভিক, এই মুহূর্তে তুমি যে এলাকায় রয়েছো সেই এলাকার ছবিটা আজ সকাল থেকে ঠিক কেমন? দেখো, আমি তোমাকে প্রথমে চিত্রটা দেখাবো যে রাস্তাটা দেখানো হচ্ছে। এখন আমি চিত্র সাংবাদিক সমরকে বলবো, এই রাস্তাটাই কিন্তু হচ্ছে আকড়া সন্তোষপুর রোড, এবং এই রাস্তাটাই একেবারে আকড়া সন্তোষপুর থেকে রবীন্দ্রনগর থানা অর্থাৎ আকড়া ফটকের দিকে আসছে। গতকালকে যখন গণ্ডগোল বাঁধে, সেই আকড়া ফটকের রাস্তার উপরেই কিন্তু তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়ি ভাঙচুর, এমনকি রবীন্দ্রনগর থানার পিছন দিকে যে বাজার, সেই বাজারও কিন্তু ভাঙচুর করা হয়। আজ সকাল থেকে চিত্রটা একটু অন্যরকম, যদিও একেবারে সকালবেলায় কিন্তু থমথমে পরিবেশ ছিল। এখন ধীরে ধীরে মানুষ বেরোচ্ছে, যদিও দোকান কিন্তু বন্ধ, কারণ 163 ধারা জারি করার পরে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে কোনো জায়গায় জমায়েত করা যাবে না। তার জন্যই এই আকড়া ফটক এলাকার যে বাজার, সেই বাজার সংলগ্ন যেসব দোকান রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে। অটো এবং বাস কিন্তু চলতে শুরু করেছে, কারণ সকালবেলার দিকে কিন্তু অটো রুট এবং বাস রুট বন্ধ ছিল। ধীরে ধীরে মানুষ বেরোচ্ছে, কিন্তু এখনও কিন্তু মানুষের মনে যথেষ্ট পরিমাণে আতঙ্ক রয়েছে। এবং গতকালকে ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে, সুমোটো কেস করা হয়েছে, টোটাল 7টা কেস করা হয়েছে। ইতিমধ্যে 40 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একদিকে যেরকম কলকাতা পুলিশের তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছে 12 জনকে, এবং বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু 28 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সিসিটিভি ফুটেজ অর্থাৎ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কিন্তু সেগুলো একেবারে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু ইতিমধ্যে আরো তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40। ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ সৌভিক। উবে গিয়েছে উর্দির ভয়, কেন বারবার অশান্তি রোধে ব্যর্থ পুলিশ? রাজ্যে কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ? কেন বাংলায় বারবার সফট টার্গেট হচ্ছেন আইন রক্ষকরা? জনসাধারণকে নিরাপত্তা দেবে কে?
বারবার নানান অশান্তির পিছনে পুলিশের ব্যর্থতাকে দায়ী করছে বিভিন্ন মহল। অতীতে পুলিশকে আক্রমণ বা হুমকি হুঁশিয়ারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই কি প্রশ্রয় পাচ্ছে হামলাকারীরা? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিজেপি নেতা রয়েছেন সজল ঘোষ, আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, আমরা একাধিকবার দেখছি কখনো পুলিশকে কদর্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, কখনো বারবার করে আক্রান্ত হচ্ছে পুলিশ। এর পেছনে মূল কারণটা কি? যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি না নেওয়ার ফলেই কি তারা আরো প্রশ্রয় পেয়ে যাচ্ছে হামলাকারীরা? দেখুন, আপনারা একটু মুখ্যমন্ত্রীর দিকটাও দেখবেন। বেচারির এখন শাখের করাতের অবস্থা। হ্যাঁ, যদি পুলিশ যদি তাহলে ভোট কমে যাবে, পুলিশ যদি গিয়ে মারে তাহলে ভোট কমে যাবে। তার বদলে পুলিশ তো মাইনে পায়, এমনিও কাজ নেই, তার থেকে পুলিশ যদি দুঘা মার খেয়ে নেয়, পুলিশের মা বোনকে যদি তৃণমূলের নেতারা খাটে তুলে দেয়, সেটা পুলিশকে মুখ বুজে সহ্য করে নিতে হয়। পুলিশ কি আদৌ এখন আর পুলিশ আছে? পুলিশ কি এখন আর আদৌ পুলিশ আছে? বাড়িতে গিয়ে এই পুলিশ কর্মচারীরা তার স্ত্রী মায়ের কাছে পুত্রের কাছে দাঁড়াতে পারে যে বাবা তুমি লাঠি হাতে মার খেলে কেন? ওই যে লিটন হালদার বীরভূমের আইসি, তাকে তার ছেলে যদি প্রশ্ন করে বা তার মা যদি প্রশ্ন করে যে বাবা আমাকে এত নোংরা কথা বললো, তুই কাঁধে অশোক স্তম্ভ নিয়ে, মাথায় অশোক স্তম্ভ, কোমরে বন্দুক নিয়ে একটা চুলও চিনতে পারলি না কেষ্টর, এর উত্তর আছে পুলিশের কাছে? পুলিশকে মমতা ব্যানার্জি একটা পাপেটে পরিণত করেছেন, ভিকটিম অফ দ্য সোসাইটি। পুলিশের প্রতি দয়া হওয়া উচিত। পুলিশকে রাস্তায় দেখলে ফুল দেবেন হাতে, যে বেচারাটা নীরবে কিভাবে মার খাচ্ছে, গালি খাচ্ছে, তবু কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। বারবার আক্রান্ত হচ্ছে এই রাজ্যে পুলিশ, কখনো অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, তো কখনো আবার ফোনে তাদেরকে কদর্য হুমকিও দেওয়া হচ্ছে। কিন্তু এই পুলিশের বারবার হামলা আক্রান্ত হওয়ার পরও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যারা করছেন এই ধরনের ঘটনা তাদের বিরুদ্ধে। এই কারণেই কি দিনের পর দিন যারা আইনের রক্ষক তারাই কি বারবার এই হামলার শিকারটা হচ্ছেন? দেখুন, পশ্চিমবাংলায় পুলিশের এখন যে হাল, মুখ্যমন্ত্রী নিজে পুলিশের মন্ত্রী, তিনি তো এইরকম হালটাই চান। পুলিশের তিনি মন্ত্রী না হয়ে যদি ক্রিমিনালদের মন্ত্রী হন, তাহলে পুলিশ কি করবে? বরং ক্রিমিনালদের নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। এটা যত দিচ্ছে তত মানুষের কাছে পুলিশ অকার্যকরী হয়ে যাচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে মার খাচ্ছে, কালকে দৌড়ে পালাচ্ছে, পরশুদিন খাটের তলায় ঢুকে যাচ্ছে, তারপর দিন ঘরের মধ্যে ঢুকে বলছে আমায় বাঁচাও। যে পুলিশ মানুষকে বাঁচায়, সেই পুলিশ যদি মানুষকে না বাঁচিয়ে ক্রিমিনালদের বাঁচাতে চায়, তাহলে ক্রিমিনালদেরই রাজত্ব হবে, পুলিশের রাজত্ব নয়। ক্রিমিনালদের রাজত্বে পুলিশ তার সঙ্গে। তাই এই হাল। এ শুধু সন্তোষপুর না, সর্বোচ্চ গোটা রাজ্যে এইরকমই চেহারা। পুলিশে কোনো মানমর্যাদা নেই। পুলিশ মন্ত্রী পুলিশের মানমর্যাদা কেড়ে নিয়েছেন, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন ক্রিমিনালদের পিছনে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আরও একবার জানাই আপনাদেরকে, গতকালকে যে ঘটনা ঘটে গিয়েছে মহেশতলায়, সেই ঘটনায় আমরা দেখেছি কিভাবে পুলিশ আক্রান্ত হয়েছেন এবং তারপরেই তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে, কেন বারবার বাংলাতেই আক্রান্ত হচ্ছে পুলিশ? কেন বারবার এ রাজ্যে সফট টার্গেট হচ্ছেন আইনের যারা রক্ষক তারা? কেন বারবার তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে? জনসাধারণকে যাদের নিরাপত্তা দেওয়ার কথা তাদের নিরাপত্তা কোথায়? তারা কেন নিরাপত্তা পাচ্ছে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবং বারবার করে আমরা দেখতে পাচ্ছি নানান যে অশান্তি, সেই অশান্তির পেছনে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করছে বিভিন্ন মহল। অতীতে আমরা দেখেছি পুলিশকে আক্রমণ বা হুমকির ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং সে কারণেই কি বারবার করে প্রশ্রয় পেয়ে যাচ্ছে হামলাকারীরা। এবং পুলিশের এই যে রাজনীতিকরণ, তার ফলই কি এটা হচ্ছে? গণহামলার পেছনে কোনো মানসিক অবস্থান কাজ করছে। তৃণমূল স্তরে পুলিশের কার্যত কোনো সোর্স নেই, এমনটা অভিযোগ করেছেন অনেকেই। সোর্স মারফত খবর জোগাড়ে ব্যর্থতার কারণেই কি বারবার আক্রান্ত হতে হচ্ছে এ রাজ্যে পুলিশকে। কখনো মাথা ফেটে যাচ্ছে পুলিশের, কখনো পুলিশকে ইট ছুঁড়ে মারা হচ্ছে। বারবার করে এই ছবিটা এই রাজ্যে কেন দেখতে হবে? যারা সাধারণ মানুষ তারা তো তাদের অভাব অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন, তারা তো যাবেন আইনের যারা রক্ষক, তারা তাদেরকে রক্ষা করবেন, সেই ভেবেই তো তারা পুলিশের কাছে যাবেন। কিন্তু যে ছবিটা আমরা বারবার এই রাজ্যে দেখতে পাচ্ছি, সেখানে দেখা
যাচ্ছে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। কোথাও কোনো রণক্ষেত্র ছবি তো পরিস্থিতি তৈরি হলে সেখানে গেলে পুলিশকে বারবার আক্রান্ত হতে হচ্ছে। গতকালকেই দেখুন মহেশতলাতে দেখুন কিভাবে সংঘর্ষের ফলে আহত হয়েছেন এক পুলিশ কর্মী, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এক মহিলা পুলিশ কর্মীও সেখান থেকে বাদ গেল না, ইটের ঘায়ে জখম হতে হলো তাকেও। কেন বারবার দুষ্কৃতীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে এ রাজ্যে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি মহেশতলাতে সেখানে লাগাতার অশান্তি, এবং আমরা এই অশান্তি বাঁধার আঁচ পাওয়া যাচ্ছিল ঠিক বেলা 1:30 থেকে। একটা সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, পরিস্থিতি ঠেকাতে গেলে টার্গেট হয়ে যায় পুলিশই। বিকেলের দিকে ঘন্টা দেড়েক পরিস্থিতি ছিল একেবারে আয়ত্তের বাইরে। দোকান বসানো ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেশতলার আকরা সন্তোষপুর। রবীন্দ্রনগরে দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করেই ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশ, গোটা এলাকা ঘিরে ফেলে র্যাব। দেখাবো যে জায়গায় মূলত বাইকটা জ্বালানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই ছবি দেখিয়েছিলাম, দাউ দাউ করে জ্বলছিল দুটি বাইক। এবং এই মুহূর্তে আমি একদম ঘটনাস্থলে রয়েছি, রবীন্দ্রনগর থানা থেকে ঠিক 50 মিটার দূরে। তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী, যেটা কলকাতা থেকে এসছে, র্যাব, কমব্যাক ফোর্স, সব কিন্তু এরিয়া ডমিনেট করছে। দফায় দফায় ইট বৃষ্টি। এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, কিন্তু সেই পুলিশ এরিয়া ডমিনেট করার চেষ্টা করছে, এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিয়ার গ্যাস সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু ছোড়া হলো। তুমি দেখতে পাচ্ছ একেবারে সামনে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতি, এলাকার বিধায়ক আব্দুল খালেক মোল্লার গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। আমরা ঢুকছি এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে করছে, এখন অনেকটা শান্ত হয়েছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, ওই বাজারে দোকান লাগানো নিয়ে ঝামেলা, এটা তো হওয়া উচিত না, খুব অবাঞ্ছিত ঘটনা। কাঁদানে গ্যাস ছুড়ে লাঠিচার্জের পরও ইট বৃষ্টি, আবার ইটের ঘায়ে আহত পুলিশ কর্মীও। পুলিশ তারা কিন্তু এগিয়ে গেল এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, যাতে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনো রকমভাবে সামাল দেওয়া যায়। আজ মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী, এক বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন তিনি। এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে চান শুভেন্দু অধিকারী, আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান বিরোধী দলনেতা। আশা করি প্রশাসন বাধা দেবে না, চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আজ রবীন্দ্রনগরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সাধারণ মানুষকে নিরাপত্তা কি দেবে? গতকাল ভবানী ভবনে ডিজির সাক্ষাৎ না পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। আজ বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকালকে যখন মহেশতলায় এই পরিস্থিতি তৈরি হয়, যখন বারবার পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল, যখন সেখানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়, ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবানী ভবনে যান ডিজির সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু সাক্ষাৎ না পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা। পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না, কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য। প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, এলওপি সহ 5 এমএলএ ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে,
আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। বাংলা কখনোই গুজরাট হবে না, বজায় থাকবে শান্তি। দুষ্কৃতীরা কিছু করলে কাউকে ছাড়া হবে না। রবীন্দ্রনগরের অশান্তি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা বিঘ্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল।